টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে রাজধানী ঢাকায়। এতে সন্ধ্যার পর যারা সড়কে ছিলেন তাদের পড়তে হয়েছে সীমাহীন দুর্ভোগে। সন্ধ্যা থেকেই রাজধানীতে ভারী বৃষ্টিপাত শুরু হয়। এতে সড়কে পানি জমায় ভোগান্তিতে পড়েন নগরবাসী। জলাবদ্ধতার ফলে যানজটও দেখা দেয় নগরে। আটকে পড়া অনেকেই বাধ্য হয়ে বৃষ্টিতে ভিজে বাসায় ফেরেন। যানজটে আটকে যাওয়ায় যাত্রীবাহী বাসের সংখ্যাও কম দেখা গেছে বাস স্টপগুলোতে। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও করেছেন কেউ কেউ। মৌসুমি বায়ুর প্রভাবে বৃহস্পতিবারও রাজধানী সহ বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 48 ঘন্টায় বঙ্গোপসাগরে একটি লঘু চাপের সম্ভাবনা আছে বলেও জানানো হয়েছে। সকল সমুদ্র বন্দরকে 3 নম্বরে স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মানে দেখা যায় যেটা 100 টাকার ভাড়া সেটা আসলে 180 টাকা হয়ে গেছে বা 150 হয়ে গেছে, তো ভোগান্তি তো অবশ্যই। আজকে যে সমস্যাটা হচ্ছে তা না, আসলে রেগুলারই এরকম, যখনই বৃষ্টি হয় তখনই এখানে পানির অবস্থা। শনিবার থেকে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে অন্তর্বর্তী সরকার। মূলত সংস্কার কমিশনের কার্যক্রম নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদ। কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে তাদের অবহিতও করা হবে। সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, 2-3 দিনের মধ্যে পূর্ণাঙ্গ 6টি সংস্কার কমিশন গঠন হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়েও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে, নেওয়া হবে তাদের পরামর্শ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের পর 2 দফায় বৈঠক হয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে, যেখানে আলোচনা হয় দেশের সার্বিক পরিস্থিতি, বিশেষ করে রাষ্ট্র সংস্কার নিয়ে। তবে 2 দফার ওই আলোচনায় সবার নজর ছিল জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ। সংস্কারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর দাবি ছিল যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের। রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী পেশার সাথে বৈঠকের পর অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশন সহ দেশের 6টি সেক্টরে সংস্কারের লক্ষ্যে 6 জনকে প্রধান করে কমিশন গঠন করে, যে কমিশন 3 মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা। এরই মধ্যে সরকার সিদ্ধান্ত নিয়েছে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার। আগামী শনিবার থেকে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে 3য় দফার এই বৈঠকে মূলত আলোচনা হবে 6টি সংস্কার কমিশনের কার্যক্রমের অগ্রগতি নিয়ে। শনিবার থেকে আবার নতুন দফা আলোচনা শুরু হবে। দেশের প্রধান দলগুলোর সাথে আলোচনা হবে। তো এখানে মুখ্য বিষয় হবে সেটা হচ্ছে যে কমিশনগুলো যেটা হয়েছে, আপনারা জানেন 6টা কমিশন হয়েছে, এটার কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে তাদেরকে। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, আগামী 2-3 দিনের মধ্যে 6টি পূর্ণাঙ্গ সংস্কার কমিশন গঠন হবে। দেশের সার্বিক পরিস্থিতিও গুরুত্ব পাবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায়। দেশের আইন শৃঙ্খলা বিষয়েও তাদের সাথে কথা হবে এবং তাদের পরামর্শ নেওয়া হবে। কমিশনগুলোর ফরমেশন 2 থেকে 3 দিনের মধ্যে আমরা আশা করছি যে কমিশনগুলো ফর্ম হবে। এখন যেটা হচ্ছে যে যারা কমিশনের মেম্বার হবেন, অনেকের ক্ষেত্রে সম্মতি লাগে, তাদের সাথে কনসালটেশন হচ্ছে। এই বিষয়গুলো এটা পলিটিক্যাল টক্সের উপরে ডিপেন্ড করছে না। তবে শনিবার থেকে শুরু হওয়া আলোচনা কয়দিন ব্যাপী বা কতগুলো রাজনৈতিক দল আলোচনায় ডাক পাবে তা পরবর্তীতে জানানো হবে বলে জানান প্রেস সচিব। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রাজনৈতিক দলগুলোর সাথে তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। রাজশাহী 4 আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে র্যাব। রাতে মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলা এবং হত্যা মামলায় আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। তাকে ঢাকা ডিবিতে হস্তান্তর করা হয়েছে। আবুল কালাম আজাদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী 4 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছিলেন। এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, সাবেক সংসদ সদস্য সালাম মুর্শেদী, সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা কামাল আব্দুল নাসের চৌধুরী এবং সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাউদ্দিন আহমেদকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে দিয়েছে আদালত। ছাত্র জনতার আন্দোলন দমাতে এই 4 জন জড়িত বলে মামলা শুনানিতে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
যাত্রাবাড়ী থানার ইমন হোসেন হত্যা মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। আর আদাবর থানায় রুবেল হত্যা মামলায় খুলনা 4 আসনের সাবেক এমপি আব্দুস সালাম মুর্শিদির হয়েছে 2 দিনের রিমান্ড। এছাড়া পল্টন থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা কামাল আব্দুল নাসের চৌধুরীর 4 দিন ও সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাউদ্দিন আহমেদের 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে এই 4 জনকে তুলে রিমান্ড আবেদন করে পুলিশ। কামাল আব্দুল নাসের, আপনারা জানেন যে ছাত্র বৈষম্য বিরোধী যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনের সময় আপনারা জানেন যে শাহবাগে এই আন্দোলনের পক্ষে যারা আমাদের চলচ্চিত্র এবং নাট্য জগতে যারা জড়িত যে ভাই বোনরা অংশগ্রহণ করেছিল, তাদের বিরুদ্ধে সরকারের মদতপুষ্ট যারা তারা সেখানে আক্রমণ করে। রাজনৈতিক উদ্দেশ্যে এসব মামলায় আসামি করা হচ্ছে বলে দাবি করেন আসামিপক্ষের আইনজীবীরা। ডক্টর কামাল নাসের চৌধুরীকে পল্টন থানার একটি মামলায় 10 দিন রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। আমরা আদালতে শুনানি করেছি, তার জামিন প্রার্থনা করেছি। সাবেক সচিব মেজবাউদ্দিন সাহেব, যিনি অফিসার্স ক্লাবের 3বার নির্বাচিত ও সেক্রেটারি নির্বাচিত হয়েছেন, তাকে পল্টন থানার 2 বছর আগের একটি মামলায় তাকে জড়ানো হয়েছে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে পৃথক 2 মামলায় 7 দিন রিমান্ড দিয়েছে আদালত। নবাবগঞ্জ ও দোহার থানার বিস্ফোরক ও হত্যা চেষ্টার 2 মামলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিমান্ড মঞ্জুর করেন। যেহেতু সেই 1 নম্বর আসামি এবং তার প্রত্যক্ষ সহযোগিতা এবং অর্থে এই ধরনের আন্দোলনের বিরুদ্ধে যে ঘটনাগুলো ঘটেছে। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। মহানন্দা সেতুর টোল নিয়ে তুঘলকি কাণ্ড চাঁপাইনবাবগঞ্জে। ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে টোলঘর। পুলিশ জানায়, টোল নিয়ে পলিটেকনিকের এক শিক্ষার্থীর সাথে আদায়কারীদের কথা কাটাকাটির জেরে ওই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে। খবর পেয়ে জড়ো হয় সহপাঠীরা। টোলঘরে হামলা ভাঙচুরের পর দেয়া হয় আগুন। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতু টোল আদায় নিয়ে টোলঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, পলিটেকনিকের শিক্ষার্থী হুজাইফা ইবনুল শাকিলের সাথে কথা কাটাকাটি হয় টোল আদায়কারীদের। এরই জেরে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে। খবর ছড়িয়ে পড়লেই ঘটনাস্থলে জড়ো হয় শাকিলের সহপাঠীরা। টোলঘরে হামলা ভাঙচুরের পর দেয়া হয় আগুন। আমাকে বলা হয় যে কি টোল দেন, আমি বলি আমি স্টুডেন্ট। তখন আমার গাড়ি পিছন দিক থেকে টেনে ধরা হয়। আমি বলছি সামনে দাঁড়িয়ে, বলছে আইডি কার্ড দেখান। আমি আইডি কার্ড দেখাবো, তখন ওই বলছে তুই টাকা না দিয়ে কেন পালিয়ে যাচ্ছিস, এই বলে আজবটা মানে গালি দিয়েছে আমাকে। তারপরে আমাকে থাপ্পড় মেরেছে। এই টোল আদায়ের কোনো বৈধতা নাই। এই টোল আদায়ের বৈধতা দেখাতে হবে আমাদের। যতক্ষণ পর্যন্ত এই টোল আদায়ের বৈধতা আমাদেরকে না দেখাবে, ততক্ষণ পর্যন্ত এই টোল আদায় বন্ধ রাখতে হবে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাদের যে অসুবিধা বা সমস্যার কথা সুন্দরভাবে একটা দরখাস্ত দিবে। আমরা এই দরখাস্তের পূর্ণাঙ্গ তদন্ত করে যারা এর সাথে আদ্যপান্ত জড়িত, এটা আমরা উদ্ঘাটন করব। আর সেটা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত টোলের কার্যক্রম বন্ধ থাকবে। ঘটনার পর ঘণ্টাখানেকের জন্য চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় তীব্র যানজট। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। নরসিংদীতে আইনজীবী সমিতিতে ঢুকে হামলা ভাঙচুর চালিয়েছে একদল দুর্বৃত্ত। এতে 5 আইনজীবী আহত হয়েছেন। একটি হত্যা মামলাকে কেন্দ্র করে জেলা ছাত্রদল সভাপতির নেতৃত্বে হামলা বলে অভিযোগ করেছেন আইনজীবীরা। আদালত বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এই বিষয়ে বক্তব্য পাওয়া না গেলেও ভিডিওতে ছাত্র জনতার আন্দোলন ঘিরে নানান বার্তা দেন সিদ্দিকুর রহমান। নরসিংদী আইনজীবী সমিতি ভবন, 2য় তলায় সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজমুল ইসলামের কক্ষ। বুধবার বিকেল 4:15টায় সেখানে অতর্কিত হামলা ভাঙচুর চালায় একদল দুর্বৃত্ত। সে সময় নিজ কক্ষেই বসেছিলেন নাজমুল ইসলাম। তার উপর হামলার চেষ্টা হয়। রক্ষা করেন অন্য আইনজীবীরা। এ সময় তাদের উপর চড়াও হয় দুর্বৃত্তরা। হামলায় আহত হন অন্তত 5 আইনজীবী। তারা হলেন হাসান আল মামুন, মোহাম্মদ আলী টুটুল, আল আমিন, আনিস ও নাসরিন আক্তার। এই হামলার জন্য জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদকে দায়ী করেছেন আইনজীবী সমিতির সভাপতি। হঠাৎ অতর্কিতভাবে নাহিদ ছাত্রদলের যে সভাপতি,
তার নেতৃত্বে 30 থেকে 40 জন ছেলে হঠাৎ করে আমার রুমের ভিতরে ঢোকার চেষ্টা করছি। 10-20 জন ঢুকে গেছে একেবারে। ঢোকার পরে কোনো কথাবার্তা নেই, কিছু নেই। তো রুমে ছিল মামুন, ছিল জুনিয়র আমার, ওরে নির্মমভাবে মারপিট শুরু করে। ছাত্র আন্দোলনে শাওন নামে এক যুবক নিহতের ঘটনায় মঙ্গলবার মাধবদী থানায় সমিতির সভাপতি সহ 7 আইনজীবীর নামে হত্যা মামলা করে তার ভাই। সেই মামলাকে কেন্দ্র করে এই হামলা বলে দাবি করছেন আইনজীবীরা। বিএনপি নেতা নয়, তারা ছাত্রদল যুবদল কর্মী। তারা সমিতির প্রেসিডেন্ট স্যারের রুমে ঢুকে ওনার সাথে যারা ছিল ওনার জুনিয়র 5জনকে মারপিট করে। একটা মামলা হয়েছে, এ বিষয়ে জানতে যোগাযোগ করেও পাওয়া যায়নি জেলা ছাত্রদল সভাপতিকে। ঘটনার পরপর নিজ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন তিনি। তাতে ছাত্র জনতার আন্দোলন নিয়ে নানা বার্তা দেন সিদ্দিকুর রহমান নাহিদ। আওয়ামী লীগের যে দুঃসত্তাটা ছিল এরা আপনার হচ্ছে গিয়ে এখনো রয়ে গেছে। আমরা শান্তিপূর্ণ দেশটাক তারেক রহমানের নির্দেশে আমাদের স্থানীয় নেতৃবৃন্দ, আমাদের স্থানীয় অভিভাবক খায়রুল কবির খোকনের নির্দেশে আমরা শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম। আমরা সকল নাশকতা প্রতিরোধে আমরা ছিলাম। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আদালত বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন আইনজীবীরা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। গেল 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 8 জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 1017 জন। সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। চলতি বছর এ নিয়ে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হলো 33,099 জন, যারা হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে 174 জন মারা গেছেন। গত 24 ঘন্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 1054 জন ডেঙ্গু রোগী। চলতি বছরে সব মিলে হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন 29,475 জন। মতের মিল না হলেই ট্যাগ লাগিয়ে দেওয়ার রাজনীতি বন্ধ করতে হবে, অন্যথায় 24-এর আন্দোলন বৃথা যাবে, এমন মন্তব্য করেছেন অধ্যাপক সলিমুল্লাহ খান। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর.সি. মজুমদার অডিটোরিয়ামে কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চাই শীর্ষক আলোচনায় তিনি এই মন্তব্য করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা সাইরেন আয়োজিত এই সংলাপে বক্তারা জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্যের হাতে প্রভূত ক্ষমতা। এটি গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে বড় বাধা। এর বিপরীতে একাডেমিক কাউন্সিলের ক্ষমতা বাড়ানোর পক্ষে মত দেন আলোচকরা। পাশাপাশি ইউজিসি সংস্কারের পক্ষেও কথা বলেন তারা। বিশ্ববিদ্যালয়ের রাজনীতির চর্চা বন্ধ নয়, বরং ক্যাম্পাসে সুষ্ঠু রাজনীতির চর্চার স্বার্থে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের দাবি তোলেন বক্তারা। এখন যাদের সাথে আপনি রাজনৈতিক মতে মেলেন না, আন্দোলনে যারা আপনাদের কাঁধে কাঁধে পড়ছিল, এখন তাদের বিরুদ্ধে ট্যাগ দেওয়া হচ্ছে, অমুক ইসলাম বিরোধী, অমুক সমকামী, এসব বলছে। এগুলির বিরুদ্ধে যদি আপনি প্রতিবাদ না করেন, তাহলে 24-এর আন্দোলন বৃথায় যাবে। রাষ্ট্র যদি বিশ্ববিদ্যালয়ের উপর চেপে বসে, রাজনৈতিক দল যদি চেপে বসে এবং তাদের ছাত্র সংগঠন যদি এখানে অন্য অনেক কিছু করে, তাহলে আসলে সেই উদ্যোগগুলো বাস্তবায়ন করা খুব কঠিন হয়ে পড়ে। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে দেশে একটি পট পরিবর্তন হয়েছে, তাই এখনই শিক্ষা ব্যবস্থার বৈষম্য দূর করার তাগিদ দিয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ডক্টর মঞ্জুর আহমেদ। রাজধানীর সিরাপ মিলনায়তনে গণসাক্ষরতা অভিযান আয়োজিত বৈষম্য দূরীকরণে শিক্ষায় নিরবিচ্ছিন্ন রূপান্তর প্রেক্ষাপট বাংলাদেশ, এই শীর্ষক এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। জানান, প্রাথমিক শিক্ষার সংস্কারের পাশাপাশি শিক্ষার অন্যান্য খাত নিয়েও একটি সমন্বিত উদ্যোগ নিতে হবে। আলোচনায় গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রয়োগমুখী মাইক্রো ক্রেডেনশিয়াল কোর্স চালু করা প্রয়োজন। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষার পদ্ধতিতেও পরিবর্তন আনার তাগিদ দেন তারা। শিক্ষকদের বেতন, ভাতা, মর্যাদা তিনটাকে যদি আমরা তুলে আনতে না পারি, মেধাবীরা কখনোই যাবে না এটাতে। সেই জন্য শিক্ষকদের উপরেই আমাদের নির্ভর করছে অনেক কিছু। শিক্ষা ব্যবস্থাটা কিভাবে বৈষম্য নিরসনের, বৈষম্য দূর করার উপায় হতে পারে, সেটাই আমাদের মূল কথা, মূল লক্ষ্য হতে হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ, যে কোনো মুহূর্তে ইরানে হামলা চালাতে পারে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুঁশিয়ারির পর এমন আভাস দিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। এই অবস্থায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ইরানের সামরিক বাহিনী। মঙ্গলবার তেল আবিবকে লক্ষ্য করে কয়েক দফায় অন্তত 200 মিসাইল ছোড়ে ইরান, যার 90% লক্ষ্য ভেদ করেছে বলে দাবি তেহরানের।
এদিকে ইসরায়েলি ভূখণ্ডে হামলা করায় ইরানকে চড়া মাশুল গুনতে হবে বলে হুমকি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর আভাস, যে কোনো মুহূর্তে ইরানে হামলা চালাবে ইসরায়েল। লেবানন সীমান্তে হিজবুল্লাহর ব্যাপক প্রতিরোধের মুখে প্রাণ গেছে ইসরায়েলের ৮ সেনা সদস্যের। বুধবার লেবানন সীমান্তে দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় নিহত হন তারা। সেনাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আইডিএফ। প্রকাশ করা হয়েছে নিহত ৮ সেনার নাম পরিচয়। গুরুতর আহত হয়েছেন আরও ৫ ইসরায়েলি সেনা। মঙ্গলবার লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। বিবৃতিতে বলা হয়, সীমিত পরিসরে নির্দিষ্ট টার্গেটে চলছে অপারেশন নর্দার্ন অ্যারোস। এরই মধ্যে হিজবুল্লাহর বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। চালানো হচ্ছে তল্লাশিও। বেক্সিমকো সহ আলোচিত 7 কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয় এবং উপহার হিসেবে স্থানান্তরে নিষেধাজ্ঞা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। কোম্পানিগুলো হলো বসুন্ধরা, ওরিয়ন, সামিট, বেক্সিমকো, এসালম, নাসা গ্রুপ এবং ফিনান্সিয়াল সার্ভিস নগদ হিসেবে পরিচিত থার্ড ওয়েভ টেকনোলজিস। রোববার রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের মহাপরিচালক স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি যৌথ মূলধন কোম্পানি এবং ফার্মসমূহের পরিদপ্তরের নিবন্ধকের কাছে পাঠানো হয়েছে। বলা হয়, আয়কর আইন অনুসারে এনবিআর কর ফাঁকি রোধে সম্পত্তির অন্তর্বর্তীকালীন অবরুদ্ধকরণ বা ক্রোকের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সংরক্ষণ করে। জনস্বার্থে এসব কোম্পানির শেয়ার স্থানান্তর অবিলম্বে স্থগিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে আরও বলা হয়, এই কোম্পানিগুলোর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ সহ আর্থিক অনিয়মের বিষয়ে গুরুতর অভিযোগ রয়েছে। রংপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে হাজারের উপর ফেন্সিডিলের বোতল এবং বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে একটি প্রাইভেট কার। বুধবার কাউনিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করে অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ। অভিযান পরিচালনাকারী টিম জানায়, পূর্ব তথ্যের ভিত্তিতে একটি করোলা ব্র্যান্ডের গাড়িকে সিগন্যাল দেওয়া হয়। গোয়েন্দা দল দেখে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় একটি নসিমনের সাথে ধাক্কা খায় গাড়িটি। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক সম্ভব হয়নি। পরে গাড়িটি তল্লাশি করে ফেন্সিডিল ও বিদেশি মদ উদ্ধার করা হয়। এই ঘটনায় কাউনিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। সাম্প্রতিক বন্যায় ফেনী ও কুমিল্লার ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সকালে ফেনী পরশুরামের মির্জানগরে দুর্গতদের মাঝে সহায়তা প্রদান করে যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন ব্ল্যাকপুল অ্যান্ড প্রেস্টন বাংলাদেশি কমিউনিটি ইউকে। পরে বিকেলে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার অন্তত 600 পরিবারকে সহায়তা দেয় সংগঠনটি। আর্থিক সহায়তা পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন দুর্গতরা। এই ছিল আজকে সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।